আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। পিজি কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছে এখানে সবাই অনেকটা লেট হয়ে গেছে। ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অ্যাডমিশন হয়েছিল পিজি কোর্সে। আর তারপর হচ্ছে অনেকটা মাঝে গ্যাপ হয়েছে, আমার ক্লাসটা আগে শুরু করার ছিল। অনেকে মেসেজ করেছিল এবং তাদেরকে টাইম নেওয়ার কথা বলেই এতদিন আটকে রেখেছিলাম। যাই হোক, অনেকে এখনও জয়েন করতে বাকি আছে। তো আমি শুরু করি, ক্লাসটা রেকর্ড করছি তার জন্য আজকে, পরে শুনে নেবে যাদের অসুবিধা আছে। পিজি কোর্সে প্রথমত বেশ কিছু নিয়ম কানুন আছে। ইউনিভার্সিটিতে যারা নতুন আছে, যারা গ্র্যাজুয়েশন বা বিডিপি কোর্স করার পরে পিজি কোর্স করছে, তাদের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম আছে যেগুলো জানা আছে। আর যারা ফ্রেশ ভাবে পিজি কোর্স শুরু করছে, মানে গ্র্যাজুয়েশনটা অন্য কোথাও করেছে, তো তাদের ক্ষেত্রে অনেক কিছু বিষয় আছে যেগুলো জানা প্রয়োজন আছে। আর তারপরে যদি মানে পড়াশোনা শুরু করে বা স্টাডি সেন্টার অনেকে যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে কি হয় না, অনেক সমস্যা হয়। অ্যাসাইনমেন্ট কি আছে, রিনুয়াল কাকে বলে, এক্সাম ফর্ম ফিল আপ কখন হয়ে থাকে, এইসব বিষয়গুলো নিয়ে অনেক কিছু কিন্তু ধোঁয়াশা থাকে, যেগুলো আজকে প্রথমে একটু ধারণা দেব। আর তারপরে পিজির, যেহেতু সবাই বাংলার স্টুডেন্ট এখানে যতজন জয়েন করছে বা এরপরে জয়েন করবে, তো তাদেরকে বাংলা সিলেবাসটা আলোচনা করব। তাছাড়া কিছু কোয়ারি আছে, অনেক স্টুডেন্ট যারা ফোনে কন্ট্যাক্ট করেছিল আমাকে বা মেসেজ করে জানতে চেয়েছিল। আজকে যদি কোনো কোয়ারি থাকে সেগুলো ক্লাসের শেষে জিজ্ঞাসা করতে পারেন, সেগুলোর অ্যান্সারও দেওয়া হবে। আচ্ছা, এখানে যারা আছেন তাদের মধ্যে কি কি আছে? অপরাজিতা, মাম্পি সরকার, প্রীতি দাস, কোয়েল, দীপ্তি। দীপ্তি তো গ্র্যাজুয়েশন করছে এখান থেকে, বা কমপ্লিট হয়ে যাবে এবছর। বাকিরা এনএসইউ থেকে গ্র্যাজুয়েশন কেউ করেছেন? আচ্ছা, হুম। তো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এখান থেকে, বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো আশা করি জানেন। তো আমি সংক্ষেপে বলছি সেই বিষয়টা, একটু শুনে নেবেন। প্রথমত দেখুন, এনএসইউ শর্ট ফর্মে বলা হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এটা আমরা ফুল ফর্ম বলি। তো ব্যাপার হচ্ছে, এই ইউনিভার্সিটিতে প্রথমত যারা পিজি করতে চলেছেন এখন, তো ফার্স্ট যে ভাবনাটা আসে সেটা হচ্ছে সার্টিফিকেটটার ভ্যালুয়েশন কতটা, মূল্য কতটা, এটা কি কোনো কাজে লাগানো যাবে সরকারি চাকুরি বা অন্যান্য ক্ষেত্রে, কিংবা যদি কোনো জায়গায় প্রমোশনের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে বলবো এনএসইউ। দেখুন এখানে স্ক্রিনে শো করছে, আমি কিছু দেখাচ্ছি, দেখুন এখানে স্ক্রিনটা দেখবেন, স্ক্রিনে শো করছে, দেখা যাচ্ছে তো? হুম, ঠিক আছে। দেখুন, ন্যাক থেকে, ন্যাক অর্থাৎ হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। তো এই ন্যাক যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে এবং তার অনুমোদন পায়, বা সেই কলেজটা বা ইউনিভার্সিটিটা যে কোন গ্রেডে রয়েছে, বা তার পঠন পাঠন থেকে শুরু করে তার সব কিছুর মূল্যায়ন করে থাকে ন্যাক। ন্যাক থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এই রিসেন্টলি বেশ কয়েক বছর হলো এ গ্রেড পেয়েছে। তো এ গ্রেড ইউনিভার্সিটি, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে ইউজিসি। ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তো বেশিরভাগ যে বিশ্ববিদ্যালয়গুলো মানে ইউজিসি থেকে অ্যাপ্রুভ পেয়ে থাকে, সেইগুলো হচ্ছে তোমার কেন্দ্রীয় স্তরে সমস্ত যে বিশ্ববিদ্যালয় সবার কিন্তু সমতুল্য, এবং কেন্দ্রীয় স্তরে যত চাকরির পরীক্ষা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুতে কিন্তু এই ডিগ্রিগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যদি এমএ কমপ্লিট করে বেশিরভাগ স্টুডেন্ট কি করে না, নেট সেট বসে, নেট সেট পরীক্ষাতে, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসে। তৃতীয়ত হচ্ছে পিএইচডি করে থাকে অনেকে, সেটা সরকারিভাবে হয়, বেসরকারিভাবে হয়। অন্যান্য রেগুলার ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি, বর্ধমান হোক, ক্যালকাটা হোক, সমস্ত ইউনিভার্সিটির যা ডিগ্রির একটা তোমার ভ্যালুয়েশন রয়েছে, এখান থেকেও কিন্তু সেম ভ্যালু পাওয়া যায়। এমনকি এখান থেকে এমএ পাস করার পরে নেট সেট কোয়ালিফাই করলে পিএইচডি পর্যন্ত করতে পারবে এই ডিগ্রি দিয়ে।
আমার স্টুডেন্টও রয়েছে এমনও যারা কিন্তু এখন পিএইচডি করছে, হিস্ট্রিতে আছে, বাংলাতে আছে, নেট সেট কোয়ালিফাই করে কিন্তু পিএইচডি অ্যাডমিশন নিয়েছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েও কিন্তু এখান থেকেও পিএইচডি শুরু হয়েছে, তবে সেটা ডিস্টেন্স মোড, বুঝতেই পারছেন। এটা রেগুলার পিএইচডি যেটা, সেখানেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেগুলো করানো হয়ে থাকে। তো ভ্যালু কিন্তু সেম দেওয়া হবে, মানে পিজি কোর্সে যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে, রেগুলার ইউনিভার্সিটির ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লাই করা হয় সরকারি ক্ষেত্রে। এবারে ব্যাপার হচ্ছে পিজির সিস্টেমটা, গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন, বিডিপি যারা করেছেন তারা অ্যানুয়াল সিস্টেমে করেছেন এখান থেকে যারা করেছেন, বা যদি রিসেন্ট পাস আউট হয়ে থাকেন তাহলে ইউজি কোর্স হয়ে থাকে, ইউজি কোর্সের ফার্স্ট ব্যাচ এবারে পাস আউট হবে, যেটা সিবিসিএস প্যাটার্নে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। পিজি কোর্সটা কিন্তু এখনো পর্যন্ত সিবিসিএস প্যাটার্ন হয়নি, পিজি কোর্সটা হচ্ছে অ্যানুয়াল সিস্টেমে, মানে সেমিস্টার সিস্টেম এখানে কিন্তু নেই। এখানে বছরে একবার পরীক্ষা হবে এবং একবার অ্যাসাইনমেন্ট হবে, দুটো জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা পুরোপুরি ইন্টারনাল বলতে পারেন, মানে ওটা অনলাইনে হয়ে থাকে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে 20% নাম্বারে, মানে 20% নাম্বারের প্রতিটা পেপারের অ্যাসাইনমেন্ট হয়ে থাকে। 80% নাম্বারের হয়ে থাকে ফাইনাল এক্সাম, যেটাকে বলা হয় টার্ম এন্ড এক্সাম। যারা এখান থেকে গ্র্যাজুয়েশন করেছেন তাদের বিডিপি কোর্স যদি ছিল তাহলে 30% অ্যাসাইনমেন্ট হতো, 70% ফাইনাল পরীক্ষা হতো। পিজির ক্ষেত্রে সেটা কি হচ্ছে, ইউজি কোর্সের ক্ষেত্রে যেটা হয়, ওখানে 20 নম্বরের অ্যাসাইনমেন্ট হয় আর 50 নম্বরের ফাইনাল পরীক্ষা হয়। পিজির ক্ষেত্রে সেটা কি হচ্ছে না, 100 নম্বরের প্রতিটা পেপার হয়, বাংলা বিষয়ের ক্ষেত্রে বা ইতিহাস বিষয়ের ক্ষেত্রে, ইংরেজি বিষয়ের ক্ষেত্রে, এগুলো আর্টস গ্রুপের সেগুলোর কথা বলছি। 100 নম্বরের যদি একটা পেপারের পরীক্ষা হয় সেখানে 20 নাম্বার হয়ে থাকে অ্যাসাইনমেন্ট, এবং সেখানে 80 নাম্বারে হয়ে থাকে ফাইনাল পরীক্ষা। তবে সেই 80 নাম্বারের ফাইনাল পরীক্ষাটা কিন্তু টোটাল 100 নাম্বারেরই হয়ে থাকে, 80% গড়ে ধরা হয়। এই ব্যাপারটা পরে আমি ডিটেলসে আলোচনা করছি। এখানে কোর্স কোডটা দেখুন, আপনাদের কোর্স কোড হচ্ছে পিজিবিজি, মানে পোস্ট গ্র্যাজুয়েশন ইন বেঙ্গলি। পিজি ফর পোস্ট গ্র্যাজুয়েশন, বিজি ফর বেঙ্গলি। যেরকম গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে থাকে এইচবিজি, অনার্স ইন বেঙ্গলি। বিডিপি কোর্সের ক্ষেত্রে থাকে তো বিডিপি ইউজি প্রতিটা কোর্সের ক্ষেত্রে যে বিজি কোডটা থাকে সেটা হচ্ছে কিন্তু বেঙ্গলি। তো এখানে যেহেতু পিজি কোর্স করা হচ্ছে বাংলাতে, তার জন্য পিজি কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর, যদিও কমপ্লিট করতে 2 বছরের একটু বেশি সময় লাগছে। এখন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিচ্ছেন, বুঝতেই পারছেন এক্সাম অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। এবছর যারা অ্যাডমিশন নিয়েছেন হয়তো ডিসেম্বর জানুয়ারিতে সেশন শুরু হয়েছিল, মানে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছিল, তো সেইখান থেকে সেশন শুরু হয়ে যাচ্ছে। পরীক্ষা আপনাদের অন্তত এখনও 5 থেকে 6টা মাস বাকি আছে, 5-6 মাস এখনও সময় পাচ্ছেন। পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট হয়, অ্যাসাইনমেন্টের প্রায় 1 থেকে 1.5 মাস পরে কিন্তু ফাইনাল পরীক্ষাটা হয়ে থাকে। তার আগে কিন্তু অ্যাসাইনমেন্টের আগে এক্সাম ফর্ম ফিল আপ হয়ে থাকে। আপনাদের সিলেবাসটা যদি আলোচনা করা হয়, মানে পুরো পাঠ্যক্রমটা যদি আমি বলি, তাহলে আপনাদের 4টা বছরে, সেখানে 4টা বছরে দুটো বছরে 4টা করে পেপার থাকে। একটা বিষয় হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয় না, বাংলা বিষয়ে যদি কেউ পিজি করে তো বাংলা বিষয়টা থাকে, তার সঙ্গে হয়তো আরও রিলেটেড কিছু আইসিটি বা বিভিন্ন পেপার থেকে থাকবে। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমস্ত পেপারগুলো কিন্তু বাংলা হবে। 8টা পেপার, 4টা ফার্স্ট ইয়ারে, 4টা সেকেন্ড ইয়ার। একটা পেপার পিছু কিন্তু 100 নম্বর করে থাকে, অর্থাৎ 8টা পেপার 2 বছরে 800 নম্বরের পরীক্ষা। ফার্স্ট ইয়ারে 4টা পেপার 400 নম্বর, সেকেন্ড ইয়ারে 4টা পেপার 400 নম্বর। আর টোটাল মার্কসটা দেখে নিন, একটা পেপার যদি 100 নম্বরের পরীক্ষা হয়, আমি কি বললাম না, 20 নম্বরের সেখানে অ্যাসাইনমেন্ট হবে, আর 80 নম্বরের হবে ফাইনাল টার্মিং এক্সাম। এখানে পাস মার্ক কত, পাস মার্ক হচ্ছে 40%, মানে 100 নম্বরের মধ্যে 40 তুলতে হবে। 40 কিভাবে তুলতে হবে না, সেই 40 নম্বরটা অ্যাসাইনমেন্টে ধরুন 20 নাম্বার আছে, ফাইনাল এক্সামে 80 নাম্বার আছে, এরকম নয় যে অ্যাসাইনমেন্টে 20 তুললেন, 20তে 20, যেহেতু অনলাইন পরীক্ষা বেশিরভাগ স্টুডেন্ট 19-20 করে নাম্বার পেয়ে যায়। অ্যাসাইনমেন্টটা তো বাড়িতে বসে অনলাইনে সাবমিট করে,
ফাইনাল এক্সামে 80-র মধ্যে সে বলবে 20 তুলবো আর অ্যাসাইনমেন্টে 20 তুলবো দিয়ে 40-এ পাস, এরকম কিন্তু নয়। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এরকম নিয়ম রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। গ্র্যাজুয়েশনে এখন 21 নম্বরে পাস, পেপার প্রতি 50 নম্বরের 70 নম্বরের পরীক্ষা হয়, তো সেখানে অ্যাসাইনমেন্ট 20 হয়ে যায়। তো তারা ফাইনাল পরীক্ষাতে যদি 1 নম্বর তোলে 21-এ পাস হয়ে যায়, অর্থাৎ কি অ্যাসাইনমেন্টে পুরো নাম্বারটা তুলে নিল আর ফাইনাল পরীক্ষাতে 1 তুললো দিয়ে 21-এ পাস। এটা ছিল বা এখনও আছে গ্র্যাজুয়েশনে এই বিশ্ববিদ্যালয়ে। পিজির ক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম নেই যে আপনি 20 তুলে নেবেন অ্যাসাইনমেন্টে, বাকি 20 ফাইনাল এক্সামে দিয়ে 40-এ পাস। এখানে কিন্তু একটা পার্সেন্টেজ রয়েছে, অর্থাৎ 40%। অ্যাসাইনমেন্টে 40% তুলতেই হবে, ফাইনাল পরীক্ষাতেও 40% তুলতে হবে। ফাইনাল পরীক্ষা যদি 80 নাম্বারের হয়ে থাকে, ওখানে 40% মানে বুঝতেই পারছেন 32 নাম্বার ফাইনাল পরীক্ষা থেকে কিন্তু তুলতে হবে। অর্থাৎ পাস মার্ক হচ্ছে 100%-এর মধ্যে 40%, অর্থাৎ 40 নাম্বার। সেটা কিভাবে হবে ক্যালকুলেশনটা বলে দিলাম। তো অ্যাসাইনমেন্ট পার পেপার 20 নাম্বার। ফাইনাল টার্মিং এক্সামের যে পেপার, প্রতি পেপার প্রতি হচ্ছে 80 নম্বর, অর্থাৎ ফার্স্ট ইয়ারের টোটাল মার্কস 4টা পেপারের 400, সেকেন্ড ইয়ারও হচ্ছে 400, টোটাল 800 নম্বরের যে পরীক্ষা হবে সেটার উপর মার্কশিট তৈরি হবে। ফার্স্ট ক্লাস কত? ফার্স্ট ক্লাস হচ্ছে 60%, অর্থাৎ 480। 800 নম্বরের মধ্যে 480-তে ফার্স্ট ক্লাস। এবারে ব্যাপার হচ্ছে এখানে একটা বিষয় আছে, একটা স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ারে 50 নম্বর পেয়ে থাকে, তখনও পর্যন্ত কিন্তু তার ফার্স্ট ক্লাস কেটে যাচ্ছে না। সেকেন্ড ইয়ারে যদি 70% নাম্বার তোলে, তাহলে 50% এবং 70% মানে ওভারঅলে কিন্তু গড়ে তার দাঁড়াচ্ছে 60%। এইভাবে ফার্স্ট ক্লাসটা কাউন্ট হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে সে ফার্স্ট ক্লাস পেলো, সেকেন্ড ইয়ারে কিন্তু সে সেকেন্ড ক্লাস পেয়ে গেল, ওভারঅলে কিন্তু সেকেন্ড ক্লাস হয়ে যেতে পারে। অর্থাৎ কি টোটাল 8টা পেপার নিয়ে কিন্তু পুরো মাস্টার ডিগ্রিটা, তার 8টা পেপারে কত হবে সেটা টোটাল গড় করে যে পার্সেন্টেজ হবে সেটার ওপর দাঁড়াবে সে ফার্স্ট ক্লাস পাচ্ছে নাকি সেকেন্ড ক্লাস পাচ্ছে। বিষয়টা এরকম, মানে এমএটা হচ্ছে 1 বছরের কাউন্টিং হবে না, 1 বছরে তো মার্কশিট দেওয়া হবে, ফার্স্ট ইয়ারে মার্কশিট দেওয়া হবে, সেকেন্ড ইয়ারেও মার্কশিট দেওয়া হবে, কিন্তু টোটাল ক্যালকুলেশনটা হবে 8টা পেপারে। তো সেই হিসেবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কিন্তু হয়ে থাকে। 800 নম্বরের পরীক্ষা, 8টা পেপার, সেখানে ফার্স্ট ক্লাস হচ্ছে 480, তারপর সেকেন্ড ক্লাস হচ্ছে 45%। আচ্ছা, এই পর্যন্ত যেগুলো বললাম এর মধ্যে কোনো কিছু জানার আছে কারো? বিডিপি কোর্স করেছেন না আপনি? হুম 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 হুম। হ্যাঁ, এটা বলার কারণটা হচ্ছে অনেক স্টুডেন্ট ভেবে থাকে যে আমি 40% পেলাম ফার্স্ট ইয়ারে, মনে হয় আর আমার ফার্স্ট ক্লাস হবে না। তো রাস্তা আছে, কারণ সেকেন্ড ইয়ারে তাকে কিন্তু টানতে হবে মার্কসটা। তো এইগুলো হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড যে ইনফরমেশনগুলো শুরু থেকে আমি বললাম। তো একটা কোর্স শুরু করার আগে স্টুডেন্টের, যারা একদম ফ্রেশার স্টুডেন্ট হয়, যারা গ্র্যাজুয়েশনটা অন্য ইউনিভার্সিটি থেকে করেছে এবং এখানে এসে ভর্তি হচ্ছে, তাদের ক্ষেত্রে জানাটা আমার মনে হয় জরুরি যে এই বিশ্ববিদ্যালয়ে যে আমি মার্কশিটটা পাবো, শুধুই কি মার্কশিটটা শুধু নেওয়া হবে নাকি এটা কোনো কাজে লাগানো যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে ওপেন ইউনিভার্সিটি বা মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে মানে অনেক কিছু কথাবার্তা বলে মানুষের, ফলে অনেক স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যায়। তার জন্য এই কথাগুলো বলা, কারণ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করছি সেই বিশ্ববিদ্যালয়টা কেমন, সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন কি আছে, বা এই যে মার্কশিটটা আমাকে শেষ মুহূর্তে ধরানো হবে সেকেন্ড ইয়ারের পরে, সেই মার্কশিটটা ভ্যালু দেবে তো নাকি আমার শুধু 2 বছর নষ্ট হচ্ছে, সেটা জানানোর জন্যই কিন্তু এই ইনফরমেশনগুলো দেওয়া। তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি তো ইউনিভার্সিটির কেউ নয়, ইউনিভার্সিটিতে আমি চাকরি করি না এই বিশ্ববিদ্যালয়ে, আমি এই ইউনিভার্সিটিতে একজন প্রাক্তন ছাত্র। আমি নিজেও কিন্তু এই ইউনিভার্সিটিতে পাস আউট, প্রথম মাস্টার ডিগ্রিটা আমি করেছি 2012 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, দ্বিতীয় মাস্টার ডিগ্রি অর্থাৎ ডবল এমএটা করেছি আমি এই বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালে। তো এই বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমি নিজের এই পড়াশোনা করেছি, প্লাস এই যে আপনাদের সিলেবাসটা যেটা আলোচনা করব এখন, সেই সিলেবাসটা কিন্তু আজ থেকে মানে 2007
2008 এই বর্ষ থেকে কিন্তু চালু হয়েছে, এখনো সিলেবাস চেঞ্জ হয়নি। আশা করি নেক্সট ইয়ারের ব্যাচটা তো সিলেবাসটা চেঞ্জ হবে না। তো আপনারা যে সিলেবাসটা পড়ছেন সেই সিলেবাসটা, আমি নিজেও কিন্তু এই সিলেবাসটাই পড়েছি। ফলে তারপরে ইউনিভার্সিটির সঙ্গে মানে 2 বছর সময় কেটেছে, তারপর ব্যাচ পড়াচ্ছি 2020 সাল থেকেই আমি ব্যাচ পড়াচ্ছি অনলাইন থেকে। তো একটা এক্সপেরিয়েন্স হয়েছে, সেক্ষেত্রে আমি বলতে পারি, মানে ইউনিভার্সিটির তরফ হয়ে বলছি না যে এই ভ্যালুয়েশন মার্কশিটগুলো কতটা কাজে লাগবে এই বিষয়গুলো, কারণ আমি চাক্ষুষ দেখেছি আমার নিজের স্টুডেন্টই অনেক আছে যারা নেট সেট পাস করেছে, এমনকি সেই মার্কশিটটা কাজে লাগিয়ে তারা পিএইচডি করছে। তো হ্যাঁ, হুম 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 ব্যাপার হচ্ছে অনেক স্টুডেন্টকে বলেও থাকে, কলেজে যাচ্ছে, স্টাডি সেন্টারে যাচ্ছে, বাইরে থেকে অনেক কথা বলে, তো সেটা নিজেকে ঠিক রাখতে হবে এবং পড়ার প্রতি একটা অনীহা যাতে সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু ভালোভাবে এগুলো জেনে নিয়ে তারপর পদক্ষেপ নেওয়াটা আমার মনে হয় ভালো হয়। তাতে কি হয়, একটা কি বলবো, একটা পজিটিভিটি নিয়ে সবসময় চলতে হবে। যাই হোক, তো সিলেবাস গোটা বছরে মানে যেটা 2 বছরের সিলেবাস, সেটা আমি আজকে আলোচনা করব না, আজকে শুধু পার্ট 1 টা আলোচনা করব, কারণ পার্ট 2 অ্যাডমিশন হবেন পরের বছর। তারপরেও সেটা আমি আরেকটা ক্লাস দিই, পার্ট 2 এর জন্য একটা অন্য ক্লাস দিয়ে থাকি, তো সেটা তখন জয়েন করবেন। আপাতত আজকে পার্ট 1 এর সিলেবাস কিভাবে এগোবেন, অ্যাসাইনমেন্ট কিভাবে হয়ে থাকে, ফাইনাল এক্সাম কিভাবে প্রশ্ন এসে থাকে, আপনাদেরকে কি কি পড়তে হবে পুরো বছরে, সেগুলো আমি একটু আলোচনা করি। তো পরে হ্যাঁ বলুন। হুম উইকলি একদিন নয়, উইকলি 2 দিন পড়াই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যদি অসুবিধা আপনাদের ক্ষেত্রে, তো সময় তো আর বেশি নেই, আপনাদের অনেকটা সময় পার হয়ে গেছে। গ্র্যাজুয়েশনের ব্যাচ তাদের ফাইনাল পরীক্ষা আছে 1 মাস পরে, তো তাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে সময় যদি ফাঁকা থাকে তো আমি তখন এক্সট্রা ক্লাসও দেবো মাঝে। হুম 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 তো আপনাদের পার্ট 1 এর সিলেবাসটা ছোট্ট করে আলোচনা করি, যে পার্ট 1 এ আপনাদেরকে 4টা বই পড়তে হবে, 400 নম্বরের পরীক্ষা। এখানে একটা বিষয় হচ্ছে, পার্ট 1 এবং পার্ট 2 দুটো মিলেই তো বললাম যে পিজি কোর্স। তুলনামূলক যদি আমি সিলেবাসের যে বহরটা মানে আয়তনটা সেটা যদি তুলনা করি, ফার্স্ট ইয়ারে একটু বেশি সিলেবাস আছে, সেকেন্ড ইয়ারে সিলেবাসটা তুলনায় কম আছে। কিন্তু কাঠিন্যের মাত্রা দিয়ে যদি বিবেচনা করি, ফার্স্ট ইয়ারে একটু সহজ, সেকেন্ড ইয়ারে তুলনামূলক কঠিন, মানে ছোট হতে পারে বিষয়টা, সেকেন্ড ইয়ারে আয়তনটা কম কিন্তু একটু তুলনামূলক কঠিন, বুঝে পড়লে কোনোটাই কিন্তু অসুবিধা নয়। তো ফার্স্ট ইয়ারে আপনাদের যেটা প্রথম পত্র কিন্তু বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস মানে বুঝতেই পারছেন, এক কথায় বলে দিলে বাংলা সাহিত্যের ইতিহাস। সেখানে আমাদের সাহিত্যের কতগুলো শাখা রয়েছে, সংগ্রুপ রয়েছে, সেখানে কাব্য কবিতা রয়েছে, কথা সাহিত্য অর্থাৎ গল্প উপন্যাস রয়েছে, প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, এত কিছু বিষয় রয়েছে। এগুলোর মধ্যে মানে সিলেবাসটা এমনভাবে দিয়েছে যে পুরোটাই পড়তে হবে। কাব্য কবিতাতে কোনো লেখককে কিন্তু মানে বাদ দেওয়া হয়নি, নির্বাচিত আছে, তবুও সিলেবাসটা অনেক বড়। তার জন্য আপনাদের যারা স্টাডি মেটেরিয়ালস পেয়েছেন তারা আশা করি বুঝতে পারছেন যে পিজি পার্ট 1 এর যে পিজি 1 পেপারটা, সেটা 2টো বই দেওয়া হয়েছে। অন্যান্য পেপারে একটা করেই বই দেওয়া হবে, কিন্তু যেটা পেপার 1 সেটা 2টো বই দেওয়া হবে। কারণ বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ যদি আমরা করি, 3টে যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুটোকে একসঙ্গে করে, তার সঙ্গে রবীন্দ্র সাহিত্য, এই 3টে টপিক একসঙ্গে করে একটা বই দেওয়া হচ্ছে। আরেকটা বই দেওয়া হবে যেটা আধুনিক যুগ পুরোটাই থাকবে, অর্থাৎ আপনাদের বই থাকবে একটা এবি বই আর একটা থাকবে সিডি বই। এবিটাতে প্রাচীন যুগ মধ্যযুগ থাকবে, রবীন্দ্র সাহিত্য তার সঙ্গে থাকবে, আর সিডি যে বইটা থাকবে সেটা আপনার থাকছে আধুনিক যুগ পুরোটাই। তো দেখতে পাচ্ছেন যে প্রথম পত্র স্ক্রিনে দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাস, সেখানে যেটা
টোটাল যদি বিষয়টাকে আলোচনা করা হয় পেপার 1-এর, তাহলে পর্যায় হিসেবে ধরা হচ্ছে পর্যায় 1, যেখানে প্রাচীন যুগের বিষয়গুলো আছে আমাদের। প্রাচীন যুগে কি আছে? একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ, আর চর্যাপদের সাথে সংস্কৃত প্রাকৃত অপভ্রংশে রচিত বাঙালিদের সাহিত্য। নাম শুনেছেন হয়তো, গাথা সপ্তশতী, তোমার তারপরে কবীন্দ্র বচন সমুচ্চয়, অনেক গ্রন্থ আছে যেগুলো অপভ্রংশ ভাষাতে বা প্রাকৃত ভাষাতে রচিত হয়েছে। সংস্কৃতের খোলস ছাড়িয়ে যখন বাংলা ভাষা সৃষ্টির প্রয়াস হচ্ছে তখন। তারপরে চর্যাপদ হচ্ছে একদম বাংলা ভাষার আমাদের আদি নিদর্শন। তো এই দুটো টপিক আছে প্রাক তুর্কি পর্বে। তুর্কি আক্রমণ মানে এখানে অন্ধকার যুগ শুরু হচ্ছে। অন্ধকার যুগের শুরুর পরেই কি হচ্ছে না, তুর্কি শাসন প্রতিষ্ঠা হচ্ছে, আর তারপরে মধ্যযুগের শুরু। তো মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন, ইউসুফ জুলেখা, অনুবাদ কাব্যতে রয়েছে রামায়ণ, মহাভারত, ভাগবত পুরাণ, এগুলো হিন্দুদের রচিত। আর ইসলামীয় সাহিত্যের ধারাতেও রয়েছে, সেখানে শাহ মোহাম্মদ সগীর, সৈয়দ আলাউল, তারপরে দৌলত কাজী, তাদের যে অনুদিত গ্রন্থগুলো সেগুলো রয়েছে। বিদ্যাপতি, চণ্ডীদাস, বৈষ্ণব পদাবলী রয়েছে প্রাক চৈতন্য পূর্বে। আর চৈতন্য পরবর্তী যুগে কে থাকবেন না, সেখানে গোবিন্দ দাস থাকবেন, জ্ঞান দাস থাকবেন। তো এইভাবে যেটা প্রথম পত্র আছে, সেই প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগ এবং মধ্যযুগের একটা বই আছে, সেখানে এইসব বিষয়গুলো থাকছে। বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, শিবায়ন, চরিত কাব্য, অনুবাদ কাব্য। তারপরে পরবর্তীকালে মধ্যযুগের শেষ দিকে আরো অনেকে আছেন যারা রামায়ণ মহাভারতকে অনুবাদ করেছেন, শ্রেষ্ঠকে অনুবাদ করেছেন। সেসব বিষয়গুলো আলোচনা হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগে। যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে পিডিএফটা, এটা আপনাদের লাগবে তখন আমি পাঠিয়ে দেবো, যখন প্রয়োজন হবে বলবেন, আমি পাঠিয়ে দেবো পিডিএফটা। এবার ব্যাপার হচ্ছে যে এই প্রথম পত্রের দুটো ভাগ বললাম, বইয়ের পাবেন দুটো। একটা হচ্ছে আধুনিক যুগের, যেটা হচ্ছে সিডি বইটা। সেখানে আমরা, হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলা হলো না, প্রাচীন যুগ মধ্যযুগের সঙ্গে পেপার 1-এর প্রথম যে ভাগটা রয়েছে সেখানে কিন্তু রবীন্দ্র সাহিত্য অ্যাড রয়েছে। এবার রবীন্দ্র সাহিত্য বলতে কিন্তু প্রথমে বললাম বাংলা সাহিত্যের ইতিহাস অনেক বড় সিলেবাস, তো রবীন্দ্র সাহিত্য সমগ্র রয়েছে। সমগ্র বলতে রবীন্দ্রনাথের কাব্য, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গল্প, নাটক, সমস্ত কিছু। তো সেগুলোকেই সংক্ষেপে আলোচনা করা হয়েছে, কিন্তু মূল টেক্সট পড়তে গেলে কিন্তু সবই পড়তে হবে। সমগ্র সাহিত্য বইটা যদি আপনারা পান, স্টাডি মেটেরিয়ালসটাও তো আলোচনার বই না, ইউনিভার্সিটি থেকে যে বইগুলো দেওয়া হচ্ছে স্টাডি সেন্টার থেকে, ওগুলো আলোচনার বই, টেক্সট কোথাও কিন্তু ওগুলোতে নেই। তো টেক্সট পড়তে গেলে নিজেকে সার্চ করতে হবে, পিডিএফ পড়তে হবে, বিভিন্ন গ্রন্থাগার থেকে, লাইব্রেরি থেকে বই নিতে হবে। ইউনিভার্সিটিতে সেরকম কোনো লাইব্রেরির ব্যবস্থা নেই, কিন্তু আপনাকে ওটার জন্য আলাদা করে পড়ে নিতে হবে পিডিএফ থেকে, যদি পড়ার ইচ্ছে থাকে বা সময় থাকে। তারপরে হচ্ছে যেটা দ্বিতীয় বইটা পেপার 1-এর, সেটাতে কি বললাম না, আধুনিক যুগ রয়েছে। আধুনিক যুগের যা কিছু বিষয়গুলো, প্রাচীন যুগ মধ্যযুগে কি ছিল না, শুধু কাব্য কবিতাই ছিল। সেখানে গদ্য সাহিত্য তো ঊনবিংশ শতাব্দী থেকে এসেছে, উদ্ভব হয়েছে গদ্য সাহিত্যের, মানে মানুষ লেখালেখি শুরুই করেছে গদ্য সাহিত্য নিয়ে ঊনবিংশ শতাব্দীতে। তার আগে লেখালেখি করতো, সেগুলো চিঠিপত্র, দলিল, দস্তাবেজ এসবে সীমিত ছিল, কিন্তু সাহিত্যে মানুষ ব্যবহার করেছে, গদ্য সাহিত্য লেখা শুরু করেছে, মানে সাহিত্যে উপকরণ হিসেবে যখন ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী থেকে। ব্রিটিশদের আগমনের পর ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে গদ্য চর্চার কিন্তু সূত্রপাত হয়েছিল, অর্থাৎ সেখান থেকে শুরু হচ্ছে পেপার 1-এর যে দ্বিতীয় অংশটা। সেখানে যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের এই বিষয়গুলো সবকিছুই জানা, কারণ বাংলা অনার্সে বাংলা সাহিত্যের ইতিহাস থাকবে না এটা তো হতে পারে না। যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছেন গ্র্যাজুয়েশনে, তারা এগুলো জানেন সবই। এগুলো আমি সংক্ষেপেই পার করে দিচ্ছি, পরের বিষয় নতুন আরো অনেকগুলো আছে, এগুলো আলোচনা করছি। তো ব্যাপার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসটা কিন্তু সবারই জানা, যারা যেহেতু এখানে সবাই পিজি কোর্স করবেন বা করছেন, তো এগুলো বেশিরভাগটাই সবাই কিন্তু জানে। তো সেখানে গদ্য সাহিত্য, কাব্য কবিতা, বিভিন্ন সাময়িক পত্র রয়েছে, তারপর প্রবন্ধ সাহিত্য রয়েছে, কিছু কিছু নির্বাচিত লেখক রয়েছেন, যেমন প্রবন্ধ সাহিত্যে প্যারীচাঁদ মিত্র, ভূদেব মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, স্বামী বিবেকানন্দ, এনাদের প্রবন্ধ সাহিত্য পড়তে হবে। কথা সাহিত্য পড়তে হবে, নাট্য সাহিত্য পড়তে হবে, সাময়িক পত্র পড়তে হবে। তো এই সিলেবাসটা হচ্ছে অনেকটাই কিন্তু বড়। এখান থেকে
কমন পাওয়ার ব্যাপারটা একটু টাফ হয়ে যায়, কারণ সাহিত্যের ইতিহাস আর অনেক অনেক এক একটা ক্ষেত্রতে মানে এক একটা সংরূপে সাহিত্যের শাখাতে কাব্য কবিতা সেখানে হয়তো 20 জন রয়েছেন, সেখানে গদ্য সাহিত্য বা প্রবন্ধ সেখানে হয়তো 20-25 জন রয়েছেন। তো প্রিভিয়াস ইয়ার যেগুলো পরীক্ষাতে এসে গেছে সেগুলোকে মোটামুটি একটু কম দেখে বাকিগুলোকে একটু ভালো করে দেখতে হবে। আর যাই হোক, আমি চ্যানেলেও দিই, আমার সাজেশন তৈরি করে দিই প্রতি বছর। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি থেকে, আশা করি জানেন চ্যানেলটার ব্যাপারে। তো সাজেশন পেয়ে যাবেন, যদি প্রয়োজন হয় তো চ্যানেলটা দেখবেন, সেখান থেকে সাজেশনও প্রোভাইড করে দেওয়া হয়। তো পেপার 1 আপনাদের পুরোটাই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, যেখানে প্রাচীন যুগ মধ্যযুগ নিয়ে একটা অংশ হচ্ছে আর আধুনিক যুগ একটা অংশ। রবীন্দ্রনাথকে আধুনিক যুগের অংশে কিন্তু যোগ করা হয়নি, তাকে প্রাচীন যুগ মধ্যযুগের যে বইটা তার সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে, রবীন্দ্র সাহিত্য বলে একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে, কারণ রবীন্দ্র সাহিত্য অনেকটা, আর এমনিতেই আধুনিক যুগের যে বইটা হচ্ছে সেটা অনেকটা এমনি আয়তনে বড় হয়ে গেছে, তার জন্য তাকে প্রাচীন যুগের বা মধ্যযুগের যে বইটা তার সঙ্গে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। দেখবেন স্টাডি মেটেরিয়ালসগুলো যদি পেয়ে থাকেন তো সেখানে দেখবেন প্রাচীন যুগ মধ্যযুগ অর্থাৎ এবি যে বইটা দেওয়া হয়েছে পেপার 1-এ, সেখানে কিন্তু রবীন্দ্র সাহিত্য অ্যাড রয়েছে। দ্বিতীয় পত্র যেটা, সেটা হচ্ছে আপনাদের ভাষা বিজ্ঞান ও সাহিত্য তত্ত্ব। এর আগে গ্র্যাজুয়েশনে বা উচ্চ মাধ্যমিকে কিছু কিছু ধারণা এগুলো তৈরি হয়েছে, কিন্তু সেইভাবে আলোচনা কিন্তু ছিল না। তো সেই ভাষা বিজ্ঞান ও সাহিত্য তত্ত্ব, ভাষা বিজ্ঞান এবং সাহিত্য তত্ত্বের যে বিষয়গুলো আছে, প্রথমে ভাষা বিজ্ঞান দিয়েই শুরু হচ্ছে, যে ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস, ভাষা শ্রেণী বিভাগ, ভাষার যে শ্রেণী বিভাগগুলো করা হয় কিভাবে করা হয়, সেটা তোমার বংশগত শ্রেণী হয়ে থাকে বা উচ্চারণগত দিক থেকে শ্রেণী হয়ে থাকে, সেইভাবে আলোচনা হয়েছে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে প্রথাগত ব্যাকরণ এবং আধুনিক ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান এগুলো আলোচনা করা হচ্ছে। অর্থাৎ কি, গ্র্যাজুয়েশনে হয়তো পড়েছেন যে ধ্বনি পরিবর্তন কাকে বলা হয়, ধ্বনি পরিবর্তনের ধারা, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তন কাকে বলা হয়, শব্দার্থ পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের কারণ, এসব বিষয়গুলো আছে। আর তার সঙ্গে ধ্বনি তত্ত্ব, স্বনিম কাকে বলা হয় বা ধ্বনিম কাকে বলা হয়, ধ্বনির মূল কাকে বলা হয়, রূপতত্ত্বতে পূর্ব রূপকল্প কাকে বলা হয়, রূপকল্পের শ্রেণী বিভাগ কাকে বলা হয়, এই বিষয়গুলো সমস্ত কিন্তু এখানে আলোচনা রয়েছে সেকেন্ড পেপারে। তারপর হচ্ছে পর্যায় 3-এ দেখুন অন্বয়, অব্যয় তত্ত্ব, সঞ্জননী তত্ত্ব, সমাজ বিজ্ঞান ও সমাজ ভাষা বিজ্ঞান, ভাষা পরিকল্পনা, লিপি সমস্যা সংস্কার, বানান সমস্যা সংস্কার, এসব বিষয় নিয়ে পেপার 2টা। ফার্স্ট ইয়ারে যে 4টা বই রয়েছে, দুটো আলোচনা করলাম, যে পেপার 1-এ হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, পেপার 2-তে ভাষা বিজ্ঞান বা ভাষা তত্ত্ব নিয়ে আলোচনা আছে। 4টে পেপারে যদি কাঠিন্যের মাত্রা অনুসারে সাজায় তাহলে 1 নম্বরে থাকবে কিন্তু ভাষা বিজ্ঞানের পেপারটা, সেকেন্ড পেপারটা। বিষয় বৈচিত্র্য ছোট হতে পারে, বইটা পাতলা হতে পারে, দেখবেন স্টাডি মেটেরিয়ালস যেটা দেওয়া হয়েছে সিলেবাসটা কম হতে পারে, কাঠিন্যের মাত্রা অনুযায়ী কিন্তু একটু উপরেই থাকবে, এটা পড়তে একটু কঠিন লাগে। বেশিরভাগ স্টুডেন্টকে আমি দেখেছি সেকেন্ড পেপারটাই একটু মানে ঘাবড়ে যায় এটা পড়তে গিয়ে। তো এটা পড়ার একটু নিয়ম আছে, যে আমি যখন পড়বো তখন বিষয়টা আগে জানবো। এখানে সিলেবাসটা কেন আমি আলোচনা করছি, অনেক স্টুডেন্ট আগে মেসেজ করতে বা ফোন করেছে, জিজ্ঞাসা করতে, স্যার মানে ফার্স্ট ইয়ারে কীভাবে পড়াশোনা শুরু করতে হয়, পরীক্ষা কেমন হয়, আচ্ছা এগুলো তো একে একে তো সবাইকে বলতে পারি না, তার জন্য আমি একটা ক্লাস, ডেমো ক্লাসে আয়োজন করি, সেখানে আলোচনা করি, তারপরে কি করা হয় সেটা রেকর্ডও করি, যদি অসুবিধা হয় তারপরে তো রেকর্ডে স্টুডেন্টরা শুনে নেয়। তো ব্যাপার হচ্ছে যে এখানে সিলেবাস সম্পর্কে যদি একটা ধারণা তৈরি হয়ে যায়, পড়ার প্রতিও একটা মনোযোগ তৈরি হয় স্টুডেন্টদের। পেপার 1টা যেরকম, আশা করি যারা এর আগে বইটই ঘাটেননি, মানে বই হয়তো পেয়ে গেছেন ইউনিভার্সিটি থেকে, বইটা দেখাই হয়নি, তারা আশা করি বুঝতে পারছেন যে আমার ফার্স্ট পেপারে সিলেবাসটা কী আছে, বাংলা সাহিত্যের ইতিহাস আছে, কীভাবে পড়তে হবে, কী কী বিষয় আছে, এই যে ধারণা তৈরি হয়ে গেল না, তো পড়তেও একটা কিন্তু মানে পড়ার আমেজটাও তৈরি হবে। সেকেন্ড পেপারের কথা বললাম যে ভাষা বিজ্ঞানের পেপার, এটা কিভাবে পড়তে হবে না, প্রথমে ভাষা বিজ্ঞান আর সাহিত্য তত্ত্ব বিষয়টা কি আছে, এই জিনিসগুলো কি, এই শব্দগুলোর অর্থ কি, এটা জানতে হবে। আর এই প্রথম পর্যায়টা থেকেই শুরু হবে, এখান থেকেই মানে আসতে কি হবে, মানে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। তো প্রথমে সহজ বিষয়গুলো কিন্তু প্রথমে উপস্থাপন করা হয়েছে, তারপর কঠিনের দিকে যাওয়া হয়েছে।
সেইভাবেই বইটাও তৈরি করা হয়েছে, সিলেবাসটা সেইভাবেই কিন্তু আছে। তো দ্বিতীয় পত্রটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও সাহিত্য তত্ত্ব। এখানে শেষ দিকে যে শেষ পর্যায়টা রয়েছে তুলনামূলক সহজ আছে, যেটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরা পড়ে থাকে। ভারতীয় সাহিত্য তত্ত্ব বা আমরা কাব্যতত্ত্ব যেটাকে বলি, রসবাদ, ধ্বনিবাদ, বক্রোক্তিবাদ, এগুলো মূলত গ্র্যাজুয়েশনের থার্ড ইয়ারে দেওয়া হয়ে থাকে। রসাত্মক বাক্যই কাব্যং, কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, রীতিরাত্মা কাব্যস্য, এই যে বিভিন্ন যে পণ্ডিত মনীষী রয়েছেন সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের, তাদের যে বক্তব্যগুলো সেগুলোকে এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। কাব্যতত্ত্ব সম্পর্কে তাদের যে বক্তব্যগুলো। পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব পড়তে হবে আমাদের ভারতীয় সাহিত্য তত্ত্বের সাথে, যে পাশ্চাত্যে এগুলো নিয়ে কিভাবে আলোচনা করা হচ্ছে সাহিত্য তত্ত্ব নিয়ে বা কাব্য তত্ত্ব নিয়ে। অর্থাৎ ভারতীয় সাহিত্য তত্ত্ব আর পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব দুটোই কিন্তু পর্যায়ে চারে কিন্তু রয়েছে সেকেন্ড পেপার। কঠিনের দিক থেকে বললাম সেকেন্ড পেপারটাকে আমরা 1 নম্বরে রাখছি। আর যদি সহজের দিক থেকে বলি তাহলে থার্ড পেপার আর ফোর্থ পেপার এগুলোকে আমরা সহজের দিক থেকে ওপর দিকে রাখবো কিন্তু, কারণ এই পেপারগুলো প্রথম দুটো পেপারের তুলনায় কিন্তু অনেকটাই সহজ। থার্ড পেপারের সিলেবাসটাও সংযত আছে, কম আছে। তো এই পেপারের বিষয় বৈচিত্র্য কী কী আছে দেখেন। থার্ড পেপারের বিষয়টা হচ্ছে প্রাচীন মধ্য আধুনিক যুগের কবিতা। প্রথমে বলে দেওয়া হচ্ছে যে এই পেপারটা কিন্তু কাব্য কবিতার পেপার। এখানে না তো কথা সাহিত্য থাকবে, না তো গদ্য প্রবন্ধ থাকবে, যা কিছু থাকবে কাব্য কবিতা। কোন কোন যুগের? প্রাচীন যুগের কাব্য কবিতা, মধ্য যুগের কাব্য কবিতা আর আধুনিক যুগের কাব্য কবিতা। তিনটে যুগেরই কাব্য কবিতা কিন্তু, ঠিক আছে। তো প্রাচীন যুগের কাব্য কবিতা বলতে আমরা কি বুঝি? প্রাচীন যুগে একমাত্র সাহিত্যিক নিদর্শন রয়েছে চর্যাপদ, যেটা কবিতার আকারেই লেখা বা গানের আকারে লেখা, ওটা তো কাব্যের মধ্যেই পড়ছে। চর্যাপদ পুরোটা কিন্তু নেই। চর্যাপদের যে পুঁথিটা পাওয়া গেছে সেটাতে 46.5টা পদ ছিল, সমস্ত পদ কিন্তু পড়তে হবে না। চর্যাপদের নির্বাচিত 10টা পদ রয়েছে, এই যে 2, 6, 8, 10, 17, 21, 28, 29, 33 আর 40, এই পদগুলো পড়তে হবে। যারা গ্র্যাজুয়েশন করেছেন এই ইউনিভার্সিটিতে তারা আশা করি চর্যাপদের অনেকগুলো পদ পড়েছেন, ফার্স্ট ইয়ারেও ছিল, সেকেন্ড ইয়ারেও ছিল। তো সেই চর্যাপদের পদগুলো অনেকগুলোই এখানে কিন্তু মিল থাকবে, যেমন 6, 8, 33, 28 এই পদগুলো কিন্তু অনেকেই পড়েছে গ্র্যাজুয়েশনে এই ইউনিভার্সিটিতে যারা পড়েছে কিন্তু। তো সেই নির্বাচিত 10টা পদ পড়তে হবে। শুধু সেটা নয়, চর্যাপদের বিষয়ে যে প্রাসঙ্গিক প্রশ্নগুলো থাকে, চর্যার আবিষ্কার, চর্যার নামকরণ, চর্যার সমাজচিত্র, চর্যার সাহিত্য মূল্য, ঐতিহাসিক মূল্য, এই বিষয়গুলো পড়তে হবে, যেগুলো গ্র্যাজুয়েশনে আগে স্টুডেন্টরা পার করে আসে। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গ্র্যাজুয়েশনে অনেক বিষয় কিন্তু এখানে পাওয়া যাবে, অর্থাৎ পিজিতে অন্তত 40%, 30 থেকে 40% কিন্তু জানা বিষয় আছে, বাকি যে বিষয়গুলো সেগুলো একটু অজানা কিন্তু। তো এইভাবে একটু মানে পড়া হয় যদি চোখ কান খোলা রেখে, আমার মনে হয় বিষয়গুলো সহজ হবে। মানে গ্র্যাজুয়েশনের যা সিলেবাস আছে 3 বছরের, তার তুলনায় কিন্তু সিলেবাসটা অনেকটা সংযত, অনেকটাই কম। তো যাই হোক, এখানে তাহলে তৃতীয় পত্রের বিষয় বললাম প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের কবিতা। পর্যায়ে একে কি আছে না, প্রাচীন যুগের কবিতা অর্থাৎ চর্যাপদ। মধ্যযুগের কবিতা, মধ্যযুগের কবিতা বলতে আমরা কোনগুলোকে বুঝবো? বৈষ্ণব পদাবলী থাকবে, সেখানে চৈতন্য চরিতামৃত মানে চৈতন্য জীবনী যে কাব্যগুলো সেগুলো থাকবে। বৈষ্ণব পদাবলীতেও কিন্তু 10টি নির্বাচিত পদ রয়েছে। এবার পদগুলো কি কি আছে না, বিভিন্ন পর্যায় অনুযায়ী আছে। পর্যায় বলতে বৈষ্ণব পদাবলীর যে পর্যায়গুলো থাকে, পূর্বরাগ, মাথুর, তারপর অভিসার, আক্ষেপানুরাগ, প্রতিটা পর্যায়ে এক একজন শ্রেষ্ঠ পদকর্তা রয়েছেন, যেমন মাথুর পর্যায়ে বিদ্যাপতি, অভিসার পর্যায়ে গোবিন্দ দাস, পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাস, আক্ষেপানুরাগে জ্ঞানদাস। এইভাবে পর্যায় অনুযায়ী বিভিন্ন পদ রয়েছে, আর সেই পদগুলো হচ্ছে সংখ্যা কত না, টোটাল 10টা পদ রয়েছে। এই যে পিডিএফটা আমি দেখাচ্ছি এখানে, এই পিডিএফে কিন্তু সমস্ত পদগুলো, নির্বাচিত পদগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো বৈষ্ণব পদাবলীর 10টা পদ রয়েছে, অর্থাৎ মধ্যযুগের কবিতা। মধ্যযুগের কাব্য কবিতার মধ্যে কি পড়ছে? চৈতন্য জীবনী যে কাব্যগুলো সেগুলোও তো কাব্য আকারেই লেখা হয়েছে না, যেমন চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাসের লেখা, যদিও ওটা সিলেবাসে নেই। কোনটা রয়েছে? শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত, এই কাব্যগ্রন্থটা রয়েছে। কাব্যগ্রন্থের পুরোটা নেই, আবার কতটা অংশ রয়েছে?
না আদি লীলার ৪র্থ পরিচ্ছেদ এবং মধ্যলীলার ৮ম পরিচ্ছেদ, মাত্র ২টো পরিচ্ছেদ রয়েছে সিলেবাসে। সেই ২টো পরিচ্ছেদ অনুযায়ী সাধ্য সাধন তত্ত্ব, শক্তি তত্ত্ব, রাধা তত্ত্ব এই বিষয়গুলো পড়তে হবে এবং কিছু পদ পড়তে হবে। মঙ্গল কাব্য, এটাও তো মধ্যযুগের নিদর্শন, ওটাও তো কাব্য কবিতার মধ্যেই পড়ছে। তো মঙ্গল কাব্যে কি রয়েছে না মনসা মঙ্গল রয়েছে। কার মনসা মঙ্গল? কেতকাদাস ক্ষেমানন্দ রচিত মনসা মঙ্গল। সেই মনসা মঙ্গলের কাহিনী, সেই মনসা মঙ্গলের সাধারণ পরিচয়, কেতকাদাস ক্ষেমানন্দের কবি কৃতিত্ব এবং সামাজিক ঐতিহাসিক যে উপাদানগুলো রয়েছে সেইগুলো আলোচনার বিষয় এখানে। তারপর রয়েছে একটা অনুবাদ সাহিত্যের ধারা, ইসলামীয় রচিত, মানে ইসলামীয়দের একটা অনুবাদ সাহিত্যের ধারা রয়েছে, একটা হিন্দুদের রয়েছে বললাম না মধ্যযুগে। একটা হচ্ছে হিন্দুদের যেটা ভাগবত পুরাণ অনুবাদ, রামায়ণ অনুবাদ, মহাভারত অনুবাদ। আর ইসলামদের অনুবাদগুলো কোনগুলো হচ্ছে না পদুমাত কাব্যের পদ্মাবতী সৈয়দ আলাউল রচিত, তারপরে ময়না সৎ থেকে সতী ময়না বা লোর চন্দ্রানী গ্রন্থ, সেটা রচয়িতা হচ্ছেন না দৌলত কাজী। তারপর হচ্ছে শাহ মোহাম্মদ শগীর রচিত ইউসুফ জুলেখা, এটা ইউসুফ ওয়া জুলেখা থেকে বা ইসলামদের ধর্মগ্রন্থ কোরআনের থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছে, চরিত্রগুলো মূলত নেওয়া হয়েছে সেখান থেকে, ইউসুফ জুলেখা। এইসব বিষয়গুলো হচ্ছে ইসলামীয় সাহিত্যের সেই ধারা বা অনুবাদ সাহিত্যের ধারাতে। সেখান থেকে একটা রয়েছে সিলেবাসে, এটা হচ্ছে পদ্মাবতী, সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী। এবার পদ্মাবতীর কাহিনী পড়তে হবে, যেটা বাংলা ভাষায় রচিত। পদুমাবত কাব্যটা হিন্দি ভাষায় রচিত, মালিক মোহাম্মদ জায়সি রচিত, সেটাকেই বাংলাতে অনুবাদ করেছেন সৈয়দ আলাউল, নাম দিয়েছেন পদ্মাবতী। আর এই পদ্মাবতীর যে কাহিনী সেটাকে তিনি অনেকটাই নিয়েছেন সেখান থেকে, ওই পদুমাবত কাব্য থেকে, তার সাথে কিছু মৌলিকতার পরিচয় দিয়েছেন, তার কবি কৃতিত্ব। এবং সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যের কিন্তু পুরো বিষয়টা নেই এখানে। কোন জায়গাটা রয়েছে না বিবাহ খণ্ডটা রয়েছে, আর চিতোর আগমন খণ্ডটা রয়েছে। রত্নসেন পদ্মাবতীকে বিয়ে করে নিয়ে আসছেন চিতোরে বা চিতোরগড়ে, সেই অংশটুকুটাই কিন্তু রয়েছে। তারপরে আধুনিক যুগের কাব্য কবিতা, প্রাচীন যুগের কাব্য কবিতা হলো, মধ্যযুগের কাব্য কবিতা হলো, আধুনিক যুগের কাব্য কবিতা সেখানে কি কি রয়েছে না মেঘনাদ বধ কাব্য দিয়ে শুরু হয়েছে, যেটা মাইকেল মধুসূদন দত্ত রচিত। মেঘনাদ বধ কাব্য আবার পুরোটা নেই, সেখানে নির্বাচিত অংশ রয়েছে। কতটা অংশ রয়েছে না প্রথম, চতুর্থ এবং নবম স্বর্গ রয়েছে। 3টে স্বর্গের বিষয় বৈচিত্র্য, রস বিচার, চরিত্র বিশ্লেষণ, এই সবগুলো কিন্তু রয়েছে। তার সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের কবি কৃতিত্ব আলোচনা আছে। এছাড়া রয়েছে রবীন্দ্র কবিতা। রবীন্দ্রনাথ রচিত বিভিন্ন কাব্যগ্রন্থের নির্বাচিত 15টি কবিতা রয়েছে, যেমন মেঘদূত, বসুন্ধরা, জীবন দেবতা, স্বপ্ন, উদাসীন, আগমন, অপমানিত, দূর হতে কি শুনিস, মুক্তি, তপভঙ্গ, সবলা, সাধারণ মেয়ে, বাঁশিওয়ালা, দেখিলাম অবসন্ন গোধূলি বেলায়, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। কবিতাগুলো অনেক কবিতা এখানে স্টুডেন্টদের জানা। আবার একটা ব্যাপার হচ্ছে গ্র্যাজুয়েশনে অনেকগুলো কবিতা কিন্তু আছে, যারা ইউজি কোর্স করছে এখান থেকে বা করেছে তাদের কিন্তু এই সিলেবাসই কবিতাগুলো কিন্তু থাকে রবীন্দ্র কবিতা। রবীন্দ্র কবিতা বেশিরভাগ বাংলা স্টুডেন্টরা কিন্তু পড়ে থাকে, যে কবিতাগুলো এখানে দেওয়া আছে। ফেমাস ফেমাস কবিতা যেমন মেঘদূত আছে, বাঁশিওয়ালা আছে, সবলা আছে, মুক্তি, সাধারণ মেয়ে, স্বপ্ন, জীবন দেবতা, এইসব কবিতাগুলো কিন্তু পড়তে হবে। আধুনিক যুগের কাব্য কবিতা থার্ড পেপারে। রবীন্দ্র কেউ কিছু বলছেন? আচ্ছা, রবীন্দ্র কবিতা ছাড়াও রবীন্দ্র পরবর্তী যুগের যারা কবি তাদের কবিতাও কিন্তু সিলেবাসে রয়েছে। যেমন সত্যেন্দ্রনাথ দত্ত, নির্বাচিত কবিতা রয়েছে, এক একজন কবির একটা বা দুটো করে কবিতা রয়েছে। কবরী নূরজাহান সত্যেন্দ্রনাথ দত্তের, মানকুমারী বসুর একা, নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, মহিতলাল মজুমদারের কালাপাহাড় কবিতা, যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘুমের ঘরে কবিতা, এইসব কবিতা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে না কল্লোল যুগের যারা কবি রয়েছেন, বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি নিয়ে যারা কাব্য কবিতা লিখছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ, তার পরবর্তী সময় ফলাফল, ভারত তথা বাংলাতে কি প্রভাব পড়ছে, সেই সব কবিগণ তাদের যে
লেখাগুলো বা সেই কবিতাগুলো, নির্বাচিত বেশ কবিতা রয়েছে বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি বা পরবর্তী সময়ে রচিত কবিতা, সেগুলোও রয়েছে। যেমন জীবনানন্দ দাশের কবিতা আছে, সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা আছে, জীবনানন্দ দাশের বোধ কবিতা, অমিয় চক্রবর্তীর ইতিহাস কবিতা, বুদ্ধদেব বসুর শেষের রাত্রি, বিষ্ণুদের জলদাও কবিতা, বিষ্ণুদের জলদাওয়ের সাথে রয়েছে ঘোড়সভার কবিতাটা, সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতা। তো এইসব কবিতাগুলো আলোচ্য বিষয়। বুঝতে পারছেন যে থার্ড পেপার যেটা রয়েছে, থার্ড পেপারে রয়েছে বিষয় প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের কবিতা। প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগে বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, এইসব বিষয়ের কাব্য কবিতা। আর যেটা আধুনিক যুগ, সেখানে মেঘনাদ বধ দিয়ে শুরু হচ্ছে, একদম কল্লোল গোষ্ঠীর লেখকগণ যারা, তাদের পর্যন্ত কাব্য কবিতা। ফার্স্ট পেপারের সঙ্গে থার্ড পেপারে কিন্তু মিল রয়েছে, খেয়াল করে দেখবেন। ফার্স্ট পেপার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, মানে সমগ্র, সেখানে কাব্য কবিতা, গল্প, উপন্যাস সব কিছু আছে। তাহলে সেখানেও চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, চৈতন্য জীবনী কাব্য, মঙ্গল কাব্য, এগুলো তো ফার্স্ট পেপারে তো রয়েছে। থার্ড পেপারে সেই বিষয়গুলোই আবার রয়েছে। তো এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট স্টুডেন্টদের কাছে, যে ফার্স্ট পেপার আর থার্ড পেপার কিন্তু তারা মিলিয়ে পড়তে পারে। একবার আমি চর্যাপদ পড়ে নিলাম বিষয়বস্তু বা তার পদগুলো থার্ড পেপারে, তাহলে ফার্স্ট পেপারটাও কিন্তু আবার হয়ে যাচ্ছে। বৈষ্ণব পদাবলী পড়ে নিলাম থার্ড পেপারে, নির্বাচিত যে পদগুলো আছে ফার্স্ট পেপারে বৈষ্ণব পদাবলীটাও হয়ে গেল। এখানে অনুবাদ সাহিত্যের ধারাতে কি বললাম না, সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্য রয়েছে, সেটা পড়লাম। মনসামঙ্গল কাব্যে কি রয়েছে না, কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল রয়েছে। তাহলে ফার্স্ট পেপারটাও কভার হচ্ছে থার্ড পেপার পড়তে গিয়ে কিন্তু। তো এইভাবে একটু মানে বুঝে শুনে যদি পড়া হয়, তাহলে সিলেবাসটা এমনি কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে ফার্স্ট পেপার থার্ড পেপারে কিন্তু মিল আছে, যেহেতু সাহিত্যের ইতিহাস দুটোরই বিষয় কিন্তু। আর সেকেন্ড পেপারটা ভাষাতত্ত্ব, ভাষা বিজ্ঞানের পেপার বললাম, ওটা কিন্তু তুলনামূলক কঠিন হবে। ফোর্থ পেপারে আসা যায়। ফোর্থ পেপার হচ্ছে কথা সাহিত্যের পেপার। পড়তে কোনটা ভালো লাগবে? সব থেকে বেশি ছোটবেলা থেকে আমরা গল্প শুনতেই ভালোবাসি, কেউ যদি গল্প বলে, তো কথা সাহিত্যের ধারাই হচ্ছে গল্প এবং উপন্যাস। তো সেই পেপারটা হচ্ছে ফোর্থ পেপার। পড়তে যদি ভালো লাগে কোনো পেপার, তাহলে সেটা হবে ফোর্থ পেপার। নির্বাচিত বেশ কিছু গল্প রয়েছে, নির্বাচিত বেশ কিছু উপন্যাস রয়েছে। আর অনেক স্টুডেন্ট রয়েছে যারা গ্র্যাজুয়েশনে পাস আউট করে পিজি করছে, তারা অনেক গল্প উপন্যাস এখানে পড়েছে, বা নিজের শখের বসেও হয়তো অনেক গল্প পড়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরেরও গল্প এখানে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসও কিন্তু রয়েছে। 5টা উপন্যাস পড়তে হবে চতুর্থ পত্রে। কি কি আছে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ, একদম জানা উপন্যাস, অনেকেই পড়েওছে হয়তো। রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক উপন্যাস নাগিনী কন্যার কাহিনী। তো এই 5টা উপন্যাস পড়তে হবে, নির্বাচিত উপন্যাস। তার সঙ্গে পড়তে হবে 15টি গল্প। 15টি গল্প, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের 2টো গল্প রয়েছে, একটা হচ্ছে ক্ষুধিত পাষাণ, যেটা অতিপ্রাকৃত রসের গল্প, আমরা সবাই জানি। এই গল্পগুলো গল্পগুচ্ছ থেকে কেনা পড়েছে, প্রায় সবাই পড়েছে আশা করি। হালদার গোষ্ঠী, এটাও ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের 2টো গল্প আছে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যিনি মূলত মানে উদ্ভট রসের গল্প লেখেন, রাজশেখর বসু, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যাদের গল্পের মধ্যে ভূত থাকবে, অতিপ্রাকৃত রস থাকবে, হাস্যরসও কিন্তু থাকবে, সেই ধরনের গল্প গ্র্যাজুয়েশনের সিলেবাসে রয়েছে। লুল্লু নামের একটা রয়েছে। আর এখানে আছে নয়নচন্দ্রের ব্যবসা। অনেকটা মানে বিষয় বৈচিত্র্যের দিক থেকে একই। যেরকম আমরা সেই জমালয়ে একটা সিনেমা আছে না, জমালয়ে কি আছে, সেই সিনেমাটার যে বিষয়টা, যেখানে একটা মানুষ একটা ষাঁড় গরু নিয়ে চলে যাচ্ছে জমালয়ে, তো এখানে সেই বিষয়টাই কিন্তু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে থিমটা, ওটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে, নয়নচন্দ্রের ব্যবসা থেকেই নেওয়া হয়েছে। নয়নচন্দ্রের ব্যবসাতে আমরা দেখতে পাবো একজন মানুষ সেই একটা ষাঁড় গরুকে নিয়ে জমালয়ে চলে যাচ্ছে। সেখানে সেই ইন্দ্রপুরী থেকে শুরু করে একবারে যে বিষ্ণু লোক, সেখানে কিন্তু যাচ্ছে সেই ষাঁড় নিয়ে, আর তাণ্ডব শুরু করেছে। নয়নচন্দ্রের ব্যবসাতে সেই বিষয়গুলো আমরা পাবো। এগুলোকে নিয়ে পরবর্তীতে অনেক সিনেমা তৈরি হয়েছে। যাই হোক, এই গল্পটা বেশ ভালো লাগবে পড়তে। কিন্তু যতগুলো গল্প রয়েছে, এই গল্পগুলোর মধ্যে সব থেকে বড় যদি গল্প বলে, আসলে নামে ছোট গল্প, কিন্তু গল্পের আয়তনের দিক থেকে এটা সব থেকে বড় গল্প।
অনেকগুলো পরিচ্ছেদ আছে এই গল্পে। যাই হোক, আর গল্প রয়েছে কি জগদীশ গুপ্তের অরূপের রাস, প্রেমেন্দ্র মিত্রের একটা যেটাকে আমরা বলবো মানে সিম্বলিজমের একটা উদাহরণ বলা যায়, মানে প্রতীকী গল্প বলা হয়, স্টোভ। বেশ দারুণ গল্পটা, কিন্তু পড়তে বেশ ভালো লাগবে। এক মিনিট। তো চতুর্থ পত্রে তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা 5টা উপন্যাস রয়েছে আর 15টি ছোট গল্প রয়েছে। রাজশেখর বসু তিনিও একজন শ্রেষ্ঠ গল্প লেখক, আর তার সঙ্গে প্রবন্ধে কিন্তু মানে যে বিষয়গুলো নিয়ে তিনি প্রবন্ধ লিখেছেন সেই বিষয়গুলো বেশ কিন্তু চিত্তাকর্ষক, একদম বাস্তবধর্মী প্রবন্ধ তিনি লেখেন। আর গল্প যেগুলো লেখেন সেগুলো তার গল্পগুলো কি হয় না, সবকিছু বাস্তবের কোনো একটা যে বিষয়, কোনো একটা অসঙ্গতি সেটাকে তিনি নিয়ে লিখছেন, বা বাস্তবে কোনো যেটাকে তিনি চান যে এই ব্যবস্থাটার পরিবর্তন হোক, সেই ব্যবস্থা নিয়ে যখন তিনি সোজাসুজি কলম চালাতে পারছেন না তখন তিনি ছদ্মনাম ব্যবহার করেন। তার ছদ্মনাম হচ্ছে পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, এবং তার লেখা একটা গল্প আছে যেটার নাম হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। যে ইয়েগুলো থাকে, বিভিন্ন কোম্পানি যারা মূলত কোনো একটা ধর্মীয় ব্যবসা করে আর এবং টেন্ডার দিয়ে থাকে, বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশ করে থাকে, সেই বিষয় নিয়ে এখানে গল্পটা। নরেন্দ্রনাথ মিত্রের রস নামের একটা গল্প আছে, এটাও বেশ একটা শ্রেষ্ঠ গল্প নরেন্দ্রনাথ মিত্রের। এই গল্পটা পড়তে আরো ভালো লাগবে যখন জানতে পারবেন যে গল্পটা হিন্দিতে সিনেমা হয়েছে, অমিতাভ বচ্চন সিনেমা করেছেন এই গল্পটাকে নিয়ে। নামটা হচ্ছে সওদাগর। অমিতাভ বচ্চনের সওদাগর মুভির যেটা স্টোরি সেটা রস গল্প থেকেই নেওয়া হয়েছে। নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পটাকে সওদাগর নাম করে অমিতাভ বচ্চন সিনেমা করেছেন। দারুণ একটা গল্প, যেটাতে মানে যিনি মেন ক্যারেক্টার মোতালেফ তার নাম, ওটারই অ্যাক্টিং করেছিলেন অমিতাভ বচ্চন। সেই মোতালেফ গুড়ের ব্যবসায়ী, খেজুর রস থেকে গুড়ের পাটালি তৈরি করেন। দারুণ গল্পটা। পথের কাঁটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ গল্প, কে না জানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে। তো তার লেখা পথের কাঁটা একটা গোয়েন্দা গল্প, বেশ দারুণ গল্পটা এটাও। ডোমের চিতা একটা বেশ করুণ রসাত্মক গল্প রমেশচন্দ্র সেনের, যে যারা শ্মশানবাসী মানুষ, তাদের জীবন যাপন কিভাবে হয়, তারা কত কষ্ট সহ্য করে সেখানে থাকে সারা বছর। না মরলে তাদের কাছে কেউ কিন্তু যায় না, মানুষ মরলেই তাদের কাছে যায়, তাছাড়া কিন্তু তাদের কাছে যায় না। অথচ তাদের অন্য সংস্থান, জীবন জীবিকা সেটার উপর ভিত্তি করে মানুষ যাবে, তবে তো তাদের টাকা পয়সা হবে কিংবা তারা খেতে পাবে। দুদিন যদি মানুষ না যায় তারা অভুক্ত থেকে যায়। সেই ডোমের চিতা, যে ডোম মানুষকে চিতাতে সাজায় সেই ডোমেই একদিন মারা যাচ্ছে, তার চিতা সাজানো হচ্ছে। দারুণ একটা গল্প ডোমের চিতা, রমেশচন্দ্র সেনের। সংকেত হচ্ছে শ্রমজীবী মানুষদের সংগ্রামের কাহিনী, সোমেন চন্দ্রের লেখা। শহীদের মা সমরেশ বসুর লেখা, এটা একটা রাজনৈতিক গল্প যেখানে শহীদ হচ্ছে কমিউনিস্ট পার্টির একটা ছেলে, এবং কিভাবে তাকে সবাই আস্তে আস্তে ভুলে যাচ্ছে। মানে পার্টিতে থেকে কেউ যদি শহীদ হয় তাকে কিন্তু কেউ মনে রাখে না। গল্পের মূল বিষয় কিন্তু এটাই। শহীদের মা নামে সেই মা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু তার ছেলের যে শহীদ বেদি সেটাও আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সেই ইটগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে। দারুণ একটা গল্প শহীদের মা। কুষ্ঠরোগীর বউ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। ভাগ্যের বা নিয়তির চাকা যে ঘুরতে থাকে, মানুষ একসময় যদি পাপ কার্য করে তার ফল ভোগ করতে হয় পরবর্তী প্রজন্মকে, সেই বিষয় নিয়েই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটা গল্প কুষ্ঠরোগীর বউ। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্পগ্রন্থ রয়েছে যেটার নাম হচ্ছে বউ, সেখানে কুষ্ঠরোগীর বউ, চোরের বউ, বউ দিয়েই সমস্ত গল্পগুলো রয়েছে, তার মধ্যেই একটা গল্প হচ্ছে কুষ্ঠরোগীর বউ। এটাও বেশ দারুণ একটা গল্প। একটা নারী নির্যাতিত হতে হতে যখন চরম পর্যায়ে চলে যাচ্ছে তখন সে কিন্তু বিদ্রোহী হয়ে উঠছে, যে বিদ্রোহটা কিন্তু সে মানে মানসিক দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে করছে, সরাসরি সংগ্রামের নামে নিয়ে। বেশ দারুণ একটা গল্প কুষ্ঠরোগীর বউ। জাতুধান মহাশ্বেতা দেবীর একটা গল্প, যেখানে সেই আদিবাসী শ্রমজীবী মানুষদের কাহিনী তিনি শুনিয়েছেন। মূলত তিনি সেই আদিবাসী সম্প্রদায় বা সেই কৃষিভিত্তিক আমাদের যে দেশ রয়েছে, সেই দেশে যারা আসলে চাষিবাসী শ্রমজীবী মানুষ, তাদের জন্য মাঠে নেমে লড়াই করেছেন মহাশ্বেতা দেবী, আর সেই বিষয়গুলোকে নিয়ে তিনি গল্প রচনা করেছেন। যেমন উচ্চ মাধ্যমিক সিলেবাসে পড়েছেন আশা করি, ভাত বলে একটা গল্প ছিল, উৎসব নাইয়া, ভাতের কাঙ্গাল, সেই রকমই এখানে জাতুধান একটা মানুষের নাম দেওয়া হয়েছে। সেও কিন্তু ভাতের কাঙ্গাল, সেও কিন্তু
ভাত হলেই হবে, আর কিছু তার কিন্তু দরকার নেই, মানে জাস্ট ক্ষুধা নিবৃত্তি হলেই হবে। তো নিজের মৃত্যুর সে শ্রাদ্ধের চালটাকে পর্যন্ত সে চুরি করেছে। সবাই ভেবেছে বন্যাতে সে মারা গেছে, তার শ্রাদ্ধের আয়োজন করা হচ্ছে, সেই শ্রাদ্ধের যে চালটা সেই চালটা পর্যন্ত সে নিয়ে চলে যাচ্ছে, সে জীবিত ছিল। বেশ দারুণ গল্পটা। চতুর্থ পানিপথের যুদ্ধ, এই গল্পটার নামকরণটাই এমন যে সবাই পড়তে বাধ্য হবে। সুবোধ ঘোষের লেখা চতুর্থ পানিপথের যুদ্ধ। কেননা পানিপথের যুদ্ধ তিনটে হয়েছে আমরা জানি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। গল্পটার নাম কিন্তু চতুর্থ পানিপথের যুদ্ধ। নামটা শুনেই কিন্তু পড়তে ইচ্ছা করবে যে চতুর্থ পানিপথের যুদ্ধ আবার কার সঙ্গে হলো। তো সেটা সুবোধ ঘোষ জানিয়েছেন যে চতুর্থ পানিপথের যুদ্ধ আসলে কি। তো বেশ চিত্তাকর্ষক একটা গল্প, এটা পড়বেন, ভালো লাগবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা বাস্তব ঘটনাকে নিয়ে লেখা গল্প রেকর্ড। তিনি কলকাতার চোর বাজারে একটা রেকর্ড পেয়েছিলেন। রেকর্ড মানে যে অডিও ক্যাসেটগুলো বলি না, সেই অডিও ক্যাসেটগুলো, সেই গান একটা শুনেছিলেন তিনি। সেই গানটা কোথায়, সেটাই যে অনুধাবনের কাহিনী হচ্ছে রেকর্ড গল্প। তো বুঝতেই পারছেন যে চতুর্থ পত্রের যে উপন্যাস আর যে গল্পগুলো মূলত চিত্তাকর্ষক। মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, এই তিনটে পেপারে যখন পড়ে পড়ে স্টুডেন্টদের একঘেয়েমি চলে আসবে, তখন সে কিন্তু ফোর্থ পেপারে গল্প উপন্যাসগুলো পড়তে পারে। মানে এটা কিন্তু বেশ ভালো লাগবে। আমরা গল্প উপন্যাস কি জন্য পড়ি? রস উপলব্ধির জন্য পড়ি, যেরকম সিনেমা দেখে থাকি। তো এখানে গল্প উপন্যাসগুলো পড়লে কিন্তু সেই একটা মেন্টালি রেস্ট পাওয়া যাবে, আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মানে অ্যাবজর্ব করার ক্ষমতাটাও কিন্তু পাওয়া যাবে। তো সিলেবাসটা কিন্তু বেশ ভালো। আমি তো বললাম আপনাদেরকে প্রথমে যে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে প্রথমে মাস্টার ডিগ্রি করেছি, তারপরে এখান থেকে করেছি। এখানকার যে বাংলা সিলেবাসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। ফলে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে আগে পড়াতাম স্টুডেন্টদেরকে, সেটা ছেড়ে আমি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে পড়াই, কারণ এগুলো নিজের পড়তেও ভালো লাগে এবং স্টুডেন্টদেরকে পড়াতেও ভালো লাগে। কারণ কি না, সিলেবাসটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সব দিক বিচার করে। বাংলা সাহিত্যের ইতিহাস আছে, ভাষার ইতিহাস, ভাষাতত্ত্বও রয়েছে, কথা সাহিত্যও রয়েছে, তার সঙ্গে মধ্যযুগের কাব্য কবিতাও রয়েছে। চারটে পেপার তো জাস্ট আলোচনা করলাম। এরপরে সেকেন্ড ইয়ারটা বললাম যে আলাদা একটা ক্লাস নিয়ে আলোচনা করব। আপনারা পার্ট ওয়ানটা কমপ্লিট করুন, পার্ট ওয়ান কমপ্লিট করার পর সেকেন্ড ইয়ারের সিলেবাসটা আলোচনা করব, সেটার জন্য একটা ক্লাস দেওয়া হয়। আর সেখানে বাকি পরে যে চারটে পেপার আছে সেইগুলো কিন্তু এই সম্বন্ধীয় নয়, এটার সঙ্গে কিছু কিছু লিঙ্ক থাকবে, আরও নতুনত্ব রয়েছে। ফলে আটটা পেপার যে পিজিতে আছে না, সেগুলো পড়ে মনে হবে যে হ্যাঁ আমি পিজি কোর্সটা করলাম, কিছু একটা শিখলাম, অনেক কিছু। সব সময় তো আর মার্কশিটগুলো সব জায়গায় কাজে লাগাচ্ছে না, বা মার্কশিটটা তো কাজে লাগানো হলো, তার সঙ্গে তো বিদ্যা তো একটা অর্জন করা হচ্ছে না। তো সেটা মনে হবে যে না, ইউনিভার্সিটির সিলেবাসটা কিন্তু দারুণ আছে, যেটা এখনও চেঞ্জ করা হয়নি। আশা করি পরে হয়তো চেঞ্জ হবে। 2007 সাল থেকে 8 সাল থেকে সিলেবাস একই রকম কিন্তু চলে আসছে। তো ক্লাসটা আজকে মূলত করার একটাই মানে উদ্দেশ্য যে স্টুডেন্টরা প্রথম মতো হচ্ছে এটা একটা ওপেন ইউনিভার্সিটি, মুক্ত বিশ্ববিদ্যালয়। কেউ এসে বলে দেবে না, বা একসঙ্গে রেগুলার স্টুডেন্টদের মতো স্টাডি সেন্টার বা কলেজে যাচ্ছি না যে পড়বো সবাই একসঙ্গে বুঝতে পারবো। তারপর সময়ের অভাব, ফলেই সবাই ওপেনে ভর্তি হয়। আর যেহেতু এখানে অফলাইনের ব্যবস্থাটা খুব কম রয়েছে ক্লাসের, তো এই ক্লাসগুলো আমি বছরে একবার দুবার করে দিয়ে থাকি স্টুডেন্টদের জন্য, যাতে তাদের একটা প্রথমত ভয় ভীতি কাটে, স্টুডেন্টরা ইউনিভার্সিটি রিলেটেড তথ্যগুলো জানতে পারে, এই বিশ্ববিদ্যালয়ের মার্কশিটটা কতটা ভ্যালু দেবে সেটা জানতে পারবে। দ্বিতীয়ত সিলেবাসটা যদি নিজের আয়ত্তে আনে তাহলে পড়তেও কিন্তু ভালো লাগবে। আগে সিলেবাসটাকে বুঝতে হবে যে আমার সিলেবাস কি আছে, ওটা যদি না বুঝে আমি পড়া শুরু করে দিই তাহলে কিন্তু খেই পাবে না, হারিয়ে যাবে। তার জন্যই একদিন লাগুক, দুদিন লাগুক, 4 দিন লাগুক বা 1 সপ্তাহ লাগুক, সিলেবাসটা একদম আয়ত্ত করে নিতে হাতের মুঠোয়। ফার্স্ট পেপারে কি আছে? বাংলা সাহিত্যের ইতিহাস আছে, কোন যুগ? 3টে যুগই আছে। এই যে সাজিয়ে যেভাবে বললাম, সেকেন্ড পেপারে কি আছে? ভাষাতত্ত্ব, ভাষা বিজ্ঞানের বিষয় আছে। থার্ড পেপারে কি আছে? না প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের কবিতা আছে। ফোর্থ পেপারে কি আছে? না কথা সাহিত্য, 15টা গল্প আছে আর 5টা উপন্যাস আছে। এই যে ধারা মুখস্থ হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? না আমাকে মুখস্থ করতে হচ্ছে না, বুঝে নিলাম বিষয়টা যে আমার এই পেপারগুলো আছে। এবার যখন আমি বইটাতে হাত দেবো বা নোটস পড়বো বা নিজে পড়ার চেষ্টা করব, মানে ওটার প্রতি একটা ইমেজ তৈরি হবে। এই জন্য আমি যখন ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াই বলি যে আগে সিলেবাসটাকে আয়ত্ত করে নিন, তারপরে পড়াটা শুরু করবেন। হঠাৎ পড়া শুরু করে আমি সিলেবাসটাই জানি না কোন পেপারে কি আছে, তাহলে কিন্তু অনেক মাঝে বাধা বিপত্তি আসবে। তো আজকে পেপার মানে পার্ট ওয়ানের সিলেবাসটা আমি আলোচনা করলাম। নেক্সট ইয়ারে আপনাদের সেকেন্ড ইয়ারটাও আলোচনা করব। আর অনেকে স্টুডেন্ট আছে যারা ক্লাস করব বলে আগে থেকে আমাকে কল করেছে,
তারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে বা কল করে। আর বেশি নয়, হয়তো 10-12 দিন পরে একটা নতুন ব্যাচ শুরু করা হবে পিজি পার্ট 1-এর। সেখানে পেপার 1 থেকে শুরু করে 4টা পেপার আলোচনা করা হবে, নোটসগুলো দেওয়া হবে পিডিএফে, আর অ্যাসাইনমেন্ট যেগুলো হয়ে থাকে অনলাইনে সেগুলো গাইড করে দেওয়া হয়। মানে পুরো বছরে যা কিছু গাইড লাগে আমি সবগুলোই গাইড করে দিই। তো যদি কেউ ইচ্ছুক হন বা যারা বলে রেখেছেন তারা অবশ্যই আমাকে ক্লাসের পরে মেসেজ করে রাখবেন, যেদিন ক্লাসটা স্টার্ট করব সেদিন আপনাদেরকে আমি জানিয়ে দেব। হ্যাঁ, এরপরে বলুন কারো কোনো কিছু কোয়ারি বা কিছু জানার যদি আছে, ইউনিভার্সিটি রিলেটেড কোনো তথ্য জানার আছে বা সিলেবাস সংক্রান্ত কোনো বিষয় জানার আছে, সেটা বলতে পারেন। একে একে বলুন। অপরাজিতা, বলুন। হুম না, আপনাদের ফিফথ পেপারটা তো সেকেন্ড ইয়ারে, আপনাদের 4টা পেপার। ফার্স্ট ইয়ারে, হ্যাঁ সেকেন্ড ইয়ারে 5th থেকে 8th পর্যন্ত। তো এখন 5th থেকে 8th এটা দেখতে যাবেন না, কারণ আমি আলোচনাও করলাম না। হুম হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ 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 এবিসিডি দুটোকে ভাগ করে দেওয়া হয়েছে। আপনাদের স্টাডি মেটেরিয়াল যেহেতু ভাস্ট, সিলেবাসটা অনেকটা বড় না, ওটা দুটো পার্ট করে দেওয়া হয়েছে। হুম পড়লে আসলে সবই সহজ লাগবে, একটু বিষয়বস্তুটা জানতে হবে। ওই যে বললাম যে ওভাবে ভয় করে অনেকে কিছু হয়ে যায়, সেই ব্যাপারটা রাখা চলবে না। আর হুম 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 আপনাদের, হ্যাঁ, প্রশ্নপত্র, যে জিনিসটা বলা হলো না, প্রশ্নপত্র দেখুন আপনাদের প্রশ্নের যেটা মানে মার্কস ডিভিশনটা সেটা হচ্ছে 18 নম্বরের 2টো প্রশ্ন, 12 নম্বরের 3টে প্রশ্ন, আর 7 নম্বরের 4টা প্রশ্ন করতে হবে। ডবল অপশন থাকবে এগুলোর জন্য। 18 দুটো করতে হবে, 4টা অপশন থাকবে। 12 3টে করতে হবে, 6টা। আর 7-এর 4টা করতে হবে, 8টা অপশন থাকবে। তো হ্যাঁ, ভ্যারাইটিস অনেক আছে সেখান থেকে, মানে অপশন অনেক আছে। তো সেখান থেকে চুজ করে করতে হবে। এবারে ব্যাপার হচ্ছে যে ওই যে বললাম যে 80 নম্বরের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আর 20 নম্বরের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা তো অনলাইনে হয়ে যাচ্ছে, ওটা বাদ দিলাম। 80 নম্বরের যে পরীক্ষাটা সেটা কিন্তু 80 নম্বর পরীক্ষা হয় না, 100 নম্বরের পরীক্ষা হয়। মানে 100 নম্বরের পরীক্ষা, 18 নম্বর দুটো, 12 নম্বরের 3টে প্রশ্ন, আর 7 নম্বরের 4টা। এবারে বলবেন যে 100 নম্বর এখানে পরীক্ষা, ওখানে 20 নম্বর, তাহলে 120 হয়ে যাচ্ছে। সেটা নয়, 100তে যদি আপনি 50 নম্বর পান তাহলে আপনার যোগ হবে 80%-এর গড়ে। মানে আপনার 50%, যেটা কত হচ্ছে 80-র মধ্যে 50, আর সেটা আপনার দাঁড়াচ্ছে গিয়ে একটা পার্সেন্টেজ হয়ে যাচ্ছে গড়ে। যদি 60%, ধরুন 60 পেলেন 80-র মধ্যে, তাহলে সেটা আপনার 48 যোগ হবে। যেহেতু 100-র মধ্যে 60 পাচ্ছেন, 80-র মধ্যে 48 যোগ হবে। এটা অনেকে বুঝতে পারে না, যেহেতু হ্যাঁ ফাইনাল পরীক্ষা 80-র, কিন্তু 100-র পরীক্ষা হবে। গড়ে 80-র গড়ে মার্কসটা কিন্তু দেওয়া হবে, ক্যালকুলেট করা হবে, যেহেতু অ্যাসাইনমেন্ট 20 হয়ে যাচ্ছে। তো দুটোকে মিলে টোটাল ওভারঅল একটা পেপারের মার্কসটা হয়ে থাকে। আচ্ছা। হুম হুম হ্যাঁ, আগে আমি টপিক আলোচনা করি, তারপরে ওটার হয়তো আগেই ক্লাস নোটটা দিয়ে দিই, কিংবা ক্লাস করানোর পরে ক্লাস নোটটা দিয়ে দিই। ওগুলো পিডিএফে দেওয়া হয়। হুম 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 হ্যাঁ, আসলে বিষয়টা জানা থাকলে নোটসটা আপনি নিজেই বানাতে পারবেন। হ্যাঁ, পয়েন্টগুলো যদি আপনার মনে থাকে। হুম হুম হুম
আচ্ছা, কে যেন বলছিলেন আরেকজন, সঞ্চিতা পাঠক কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। রিপিট বলতে আমি ক্লাসটা রেকর্ড করেছি, ঠিক আছে? আমি ক্লাসের রেকর্ডটা আপনাকে দিয়ে দেবো, শুনে নেবেন শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কারো কিছু জানার আছে? একদম ছিল, লিফট হয়ে গেল মনে হয়। আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই থাক। এরপরে কোনো যদি প্রবলেম হয় অবশ্যই জানাবেন। তারপর ক্লাস যারা জয়েন করছেন তাদের সাথে তো পরবর্তীতে কথা হবেই। যারা ক্লাস জয়েন করবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, যেদিন স্টার্ট করব আমি আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ বলুন। দেখুন এমনিতে যে পরীক্ষার সময়গুলো ছিল সেগুলো কিন্তু সব ডিলে হতে হতে আজকে যে পর্যায়ে চলে গেছে, যে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো হচ্ছে না। তবুও একটা জিনিস বলবো যে আপনাদের পরীক্ষা এখন মোটামুটি 5 থেকে 6 মাস মতো সময় আছে ফাইনাল পরীক্ষা। এমনি পরীক্ষা গত বছর মার্চের মধ্যে হয়েছিল, মার্চ এপ্রিলে সেকেন্ড ইয়ার হয়েছিল আর ফেব্রুয়ারি মার্চে ফার্স্ট ইয়ার হয়েছিল। তো এই বছর সেটা মনে হয় না সম্ভব হবে, কারণ এবছর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত গ্র্যাজুয়েশনের পরীক্ষা চলবে। আর একটা সেশন চললে, পরীক্ষা চললে অন্য সেশন স্টার্ট হয় না। আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে সব থেকে প্রথমত, ঠিক আছে? এক্সাম ফর্ম ফিল আপ হবে, তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে, আর তারপরে ফাইনাল পরীক্ষা। অ্যাসাইনমেন্ট থেকে ফাইনাল পরীক্ষার মাঝে গ্যাপ থাকে 1 থেকে 1.5 মাস। তো আপনার যখন অ্যাসাইনমেন্ট চলবে তখনই আপনি বুঝতে পেরে যাবেন যে পরীক্ষা আর 1-1.5 মাস আছে। তো এখন আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে মানে কি হবে, অ্যাসাইনমেন্ট এবং এক্সাম এর জন্য এক্সাম ফর্ম ফিল আপ হবে। তো ওটা হলেই আপনারা বুঝতে পারবেন, একটা আন্দাজ হয়ে যাবে, মানে প্রতিটার মধ্যে একটা একটা গ্যাপ থাকে। তো এক্সাম ফর্ম ফিল আপ, তার 2 মাস পরে অ্যাসাইনমেন্ট, তার 1 মাস পরে ফাইনাল পরীক্ষা। এখন এক্সাম ফর্ম ফিল আপ যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত এখন নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনাদের রিনুয়াল একটা জিনিস আছে, মানে নেক্সট ইয়ার অ্যাডমিশন, ওটা কিন্তু পরীক্ষার আগে হয়। মানে ফাইনাল পরীক্ষা অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে কি নিয়ম থাকে, যে আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম, পরের বছর ভর্তি হলাম। এখানে ওটা নয়, কিন্তু এখানে পরীক্ষা হবে, যে ফার্স্ট ইয়ার আপনারা পরীক্ষা দেবেন তার আগেই আপনাকে সেকেন্ড ইয়ার ভর্তি হতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, রিনুয়াল কিন্তু আগেই হবে। আপনাকে সেকেন্ড ইয়ার হয়তো আপনার ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছে, অ্যাসাইনমেন্ট আর ফাইনাল পরীক্ষার জন্য, তার সঙ্গে রিনুয়ালটাও চলবে, মানে সেকেন্ড ইয়ার অ্যাডমিশনও চলবে। বুঝতে পারলে? তো ওটা সবাই করে নেবেন। যদিও সুযোগ দেওয়া হয় পরে, সুযোগ নেক্সট সুযোগটা দেওয়া হয় পরীক্ষার পরে, দেওয়া হয় অনেকটা পরে দেওয়া হয়। রিনুয়াল না করলে কি হবে, স্টাডি মেটেরিয়ালসগুলো পাবেন না। সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলেন, প্রথম সুযোগে আপনি রিনুয়াল করলেন না, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলেন, পরীক্ষার পরে বসে আছেন 3 মাস 4 মাস, 3 মাস পরে রেজাল্ট বের হয়। তো সেই 3 মাসের রিনুয়াল আর ডেট দেয়নি, ফলে আপনি যেহেতু রিনুয়াল করেনি, মানে নেক্সট ইয়ার অ্যাডমিশন নেননি সেই সুযোগে, ফলে বইগুলোও পাবেন না স্টাডি সেন্টার থেকে। যদি বইগুলো দরকার হয় তাহলে আপনাকে প্রথম যে সুযোগ সেটাতে রিনুয়াল করতে হবে। যাই হোক, এগুলো নিয়ে আমি চ্যানেলে ভিডিও দিই, যারা আমার ক্লাসে থাকে তাদেরকে এগুলো বলতে হয় না, আমি সবার রিনুয়াল, এক্সাম ফর্ম ফিল আপ সব কিছুই করে দিই। তো তাদেরকে এগুলো টেনশন করতে হয় না। তো ব্যাপার হচ্ছে চ্যানেল থেকেও গাইড করে দিই। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো কেউ বলে দেবে না আপনাকে। হয় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে, আর নয় বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সেগুলো খবর দিতে হবে। এবার সমস্ত চ্যানেলকে আমি বলছি না যে সব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, অনেকে মিসগাইডও করে থাকে। তো ভয় ভীতি প্রদর্শন করে দেয়, পরীক্ষা 1 মাসে পরে কান্নার ছবি দিয়ে দিচ্ছে, আপনি ভিডিও দেখে আরও আতঙ্কিত হলেন। তো আমার মনে হয় একটু ভেবে শুনে চলবেন, লোকের কথা না শুনে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইউনিভার্সিটি, সেটা অবশ্যই দেখবেন, তারপরে তো নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমি ডিটেলসগুলো বলে দিই ধাপে ধাপে, যেগুলো চ্যানেলে সম্ভব হয় আপনাদের সবই বলে দিই, রিনুয়াল কখন হয়, এক্সাম ফর্ম ফিল কখন হয়, তো সেগুলো খবর পেয়ে যাবেন। আপাতত এখন 5 মাস ধরে রাখুন। আপনাদের ধরে নিন, আমি যে বললাম যে ফাইনাল পরীক্ষাটা এখনো 5 মাস মতো সময় আছে, তো ধরে নিন আর 2.5-3 মাসের মাথায় এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিতে পারে। হুম হুম।
আমি আপনার ইউটিউব চ্যানেলটা ফলো করি, মানে ওখানে দেখলেই পেয়ে যাবো তো ডিটেলস? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি সবগুলো গাইড করলাম। আমার তো ব্যাচ থাকে না, এবারে পিজি ইউজি সব ব্যাচ থাকে। স্টুডেন্টদেরকে প্রথমত আমি স্টুডেন্টদেরকে গাইড করার জন্য চ্যানেলে বলতাম। এখন দেখছি অনেক স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে না তাদেরও হেল্প হয়ে যায়। তার জন্য আমার স্টুডেন্টরাও জানতে পারে, বাইরে যারা পড়ে না তারাও জানতে পারে। ওখানে সব দিয়ে দেওয়া হয়, প্রতিটা আপনাদের যা যা স্টেপ আছে সব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, পরে আবার কথা হবে সবার সাথে। গুড নাইট সবাইকে। তো এখনকার আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।